সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বিজ্ঞান এসএসসির বিজ্ঞান এখান থেকে আমরা সপ্তম, অষ্টম এবং নবম এই তিনটি চ্যাপ্টারের ধারাবাহিকভাবে আমরা এমসিকিউ সমাধান করব। তো এখান থেকে আমি প্রতিটা অধ্যায়ে 60টা করে এমসিকিউ সমাধান করে দিব। তো এই 60টার মধ্যে মোটামুটি এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন হবে আর কি, 2 থেকে 3টা প্রশ্ন হতে পারে। তো এই 60টার মধ্যে দেখবা যে এগুলো থেকে কমন চলে আসছে। তো আমি প্রথমে 1 থেকে 3, 4 থেকে 5, 6 এবং 7 থেকে 8, এই ক্লাসে আমি 7 থেকে 8 এইটা দিচ্ছি। এরপরের ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো ক্লাস নিয়মিত পেতে হলে তোমাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু নোটিফিকেশন মিস করবে না। তো অন্যান্য যে তোমাদের পরীক্ষাগুলো হবে সেগুলোর কিন্তু সাজেশন অলরেডি তৈরি করা হয়ে গেছে, এখন পরীক্ষার আগে শুধু আপলোড হবে। তো চলো আজকের আমাদের এই অধ্যায়টা শুরু করে দেই। দেখো এখানে বলছেন নিচের কোনটি দুর্বল অ্যাসিড। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড। তো এই সবগুলোই কিন্তু আমাদের তীব্র অ্যাসিড। যে কয়টা দেখতে পাচ্ছি সবগুলোই প্রোটন সার্ভে, সবগুলোই তীব্র অ্যাসিড। শুধুমাত্র কার্বনিক অ্যাসিড H2CO3 এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। একটি বর্ণহীন দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশালে দ্রবণটি গোলাপি হয়ে যায়, দ্রবণটি কি? তো সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে যদি ফেনপথ্যালিন এটা মেশানো হয় তাহলে কিন্তু আমরা বর্ণটা গোলাপি পাই। এটা হচ্ছে একটা আমাদের নির্দেশক, ফেনপথ্যালিন নির্দেশক হিসেবে কাজ করে। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ায় পায়ে যন্ত্রণা হয় এবং ফুলে যায়। মা তার পায়ে একটু ক্যারামিন লোশন লাগিয়ে দেন, এতে রাজির পায়ের জ্বালা কমে যায়। ওকে, রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি? তো দেখো যেহেতু পিঁপড়া কামড় দিয়েছে, পিঁপড়ায় কিন্তু থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো তোমাদের আরও একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে এই অধ্যায়টা যখন তোমরা দেখছো সপ্তম অধ্যায়, তো সপ্তম অধ্যায় ভালো করে আগে তোমাকে রিডিং পড়তে হবে। এই সপ্তম অধ্যায়টা ভালো করে রিডিং পড়তে হবে কয়েকবার। আমি বলবো 3 বার, রাতে 3 বার এবং সকালে 3 বার এবং রাতে 3 বার রিডিং পড়বে। তাহলে কিন্তু এখান থেকে যে প্রশ্নই হোক তুমি পারবে, সিকিউ বলো এমসিকিউ বলো সবগুলোই পারবে। অবশ্যই রিডিং দিয়ে ক্লাসগুলো দেখলে তোমার জন্য সুবিধা হবে। দেখো এখানে পায়ে লাগানো লোশনটি অ্যাসিডকে প্রশমিত করে। জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ, না এটা ভুল। মেলিটিন ও অ্যাপারিন নামক অ্যাসিড পদার্থ থাকে, অ্যাসিডিক পদার্থ। তো এটার অ্যান্সার হবে হচ্ছে, আসলে 3 নাম্বারটা হবে না, আমাদের হবে হচ্ছে 1 এবং 2। জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ অ্যাসিডকে প্রশমিত করতে পারে এবং জিঙ্ক কার্বনেট জাতীয় লবণ, হলে আমাদের এটা হচ্ছে অ্যাসিডকে প্রশমিত করতে পারে, এটা নিচে ক্ষার। সো এই মেলিটিন বা অ্যাপারিন নামক অ্যাসিডিক পদার্থ আসলে নাই, সো এগুলো হবে না, একটু মিস্টেক। আচ্ছা, মৌমাছি হুল ফোটালে ব্যবহার করা হয় নিচের কোনটি? মৌমাছি হুল ফোটালে কোনটি ব্যবহার করা হয়? জিঙ্ক কার্বনেট, Z10CO3। নিচের কোন অ্যাসিডটি শক্তিশালী? এটা হলো সালফিউরিক অ্যাসিড। ধমনীর রক্তের পিএইচ কত? এটা হলো 7.4। অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কোনটি? অ্যামোনিয়াম ফসফেটের হচ্ছে NH4 3PO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম আর এটা হলো ফসফেট আয়ন। তো এটা হলো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। সোডিয়াম বাইকার্বনেট প্লাস HCl, এখানে A উৎপন্ন হবে,
এখান থেকে H2O, এখান থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তো এটা কি? দেখো, এটা হচ্ছে একটা লবণ তৈরি হবে, এটা একটা প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়ায় এখান থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, এখান থেকে আসবে সোডিয়াম আর এখান থেকে আসবে ক্লোরিন, তাহলে এখান থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। মাটির পিএইচ 3-এর কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হবে? মাটির পিএইচ 3-এর কম হলে, তার মানে পিএইচ হচ্ছে <3, তাহলে মাটিটা হয়ে গেছে অম্লত্ব বেশি হয়ে গেছে, তো এখানে অম্লত্বটা বাড়াতে হবে। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় কিন্তু খনিজ পদার্থ ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। সোডিয়াম গ্লুটামেট কি নামে পরিচিত? এটা হলো টেস্টিং সল্ট। কাপড় কাচা সোডার সাথে কত অণু পানি থাকে? কাপড় কাচা সোডার সাথে 10 অণু পানি থাকে। কোনটি দুর্বল অ্যাসিড? এখানে দেখো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো সবগুলো হলো তীব্র অ্যাসিড। এখানে শুধুমাত্র CH3COOH, এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। কোন জলীয় দ্রবণ ক্ষারীয় হলে এর পিএইচ কি? সবসময় মনে রাখবে, পিএইচ হচ্ছে আমাদের যদি 7 হয় এটা হলো নিরপেক্ষ, আর যদি পিএইচটা > 7 হয় এটা হচ্ছে ক্ষারীয়, আর পিএইচ যদি 7-এর কম হয় এটা হলো অম্লীয়। ক্ষারীয় মানে হলো বেসিক, আর অম্লীয় মানে হলো অ্যাসিডিক, এটা আসতে পারে। সো এখানে হবে দেখো 7.5, এটা 7 থেকে বড়, তাহলে এটা হবে হলো ক্ষারীয়। নিচের কোনটি টেবিল লবণ? এটা হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ এবং পানি উৎপন্ন হয়। এখানে কিন্তু পানি নাই, শুধু লবণ আছে, সো লবণ হবে অ্যান্সার। শক্তিশালী অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তিনটাই। এটার অ্যান্সার হবে 1, 2 ও 3। এখানে দেখো প্রসাধনী সামগ্রী সংকেত তুতে XY দেওয়া আছে। তো এখানে বলছে X এর সংকেত কোনটি? তো এখানে X এর সংকেত হলো সেভিং ফর্ম, এটা হলো X, তো এটার সংকেত হলো C17, H35, COO, এখানে K পটাশিয়াম বা সোডিয়াম যে কোনো কিছু থাকতে পারে। এখানে আমাদের পটাশিয়ামটা নিতে হবে যেহেতু শেভিং ফর্ম, তো পটাশিয়ামটা হবে। সাবানের ক্ষেত্রে আমাদের সোডিয়ামটা হয়। ওই পদার্থটি একটি লবণ, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, এর সংকেত হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তো ওয়াইটা কি ছিল আমাদের? ওয়াইটা ছিল হচ্ছে তুতে, তাহলে তুতের ক্ষেত্রে কিন্তু এই তিনটাই সঠিক, এটা হবে 1, 2, 3। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। সকাল নানু বাড়িতে বেড়াতে গেল, সে দেখলো কৃষকেরা জমিতে চুন ছিটাচ্ছে। বস্তুটি ছিটানোর পূর্বে জমির পিএইচ এর মান কত হতে পারে? দেখো, পিএইচ এর মান যখন কমে যায় তখন কিন্তু চুন ছিটানো হয়। তার মানে এখানে যদি পিএইচ এর মান হচ্ছে 7-এর থেকে কম হয় সেই ক্ষেত্রে কিন্তু চুন ছিটানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হবে 4।
6.5ও আছে, কিন্তু 6.5 থাকলে কিন্তু তেমন সমস্যা হবে না, চুন ছেটানো লাগবে না। বস্তুটির পরিমাণ বেশি দেওয়া হলে কোনটি ব্যবহার করতে হবে? তো এটা যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেটটা ব্যবহার করা যেতে পারে। খাবার লবণ ছাড়াও আমরা দৈনন্দিন জীবনে আরও অনেক ধরনের লবণ ব্যবহার করি। এই জাতীয় অর্থনীতিতে এগুলোর যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রথম লবণটির রাসায়নিক সংকেত কোনটি? এটা হলো সোডিয়াম ক্লোরাইড বা NaCl। পরবর্তী লবণগুলো গুরুত্বপূর্ণ কেন? মাটির উর্বরতা বৃদ্ধি করে। এখানে সোডিয়াম বাইকার্বনেট প্লাস এখানে একটা সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O, এখানে বি আর একটা। তো এখানে বলছে নিচের কোনটি বি যৌগ? এখানে হবে হচ্ছে বিটা কার্বন ডাইঅক্সাইড, আর এখানে এটা যে কোনো একটা অ্যাসিড হবে, সোডিয়াম বাইকার্বনেট প্লাস এখানে যদি আমরা HCl দেই সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে বিটা হবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। এই যৌগটি আমাদের শক্তিশালী অ্যাসিড। আমরা যেহেতু HCl এর কথা বললাম, HCl ছাড়া কিন্তু এখানে রিয়াকশনটা হবে না। দুর্বল অ্যাসিড না, এটা হবে না, পাকস্থলীতে থাকে। HCl কিন্তু আমাদের পাকস্থলীতেও থাকে। তাহলে এটার অ্যান্সার হবে 1 এবং 3। চিত্রাকে খাবার শেষে 7 আপ জাতীয় কোমল পানীয় পান করতে দিলে সে তাতে 2 থেকে 3 চা চামচ লেবুর মিশ্রণ করে, তারপর সে পান করে। উদ্দীপকে উল্লেখিত রসে কোন উপাদানটি বিদ্যমান? তো এখানে কিন্তু আমাদের এই যে বড় উপাদান যেটা আছে COOH, OH এবং COOH, এই উপাদানটা কিন্তু আমাদের বিদ্যমান। লেবুর রস যোগ করায় সোডিয়াম সাইট্রেট লবণ তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে, কোমল পানীয়ের কার্যকারিতা বৃদ্ধি পাবে। এটা না, আমাদের 1 এবং 2 নম্বর হবে অ্যান্সার। পরের প্রশ্ন, স্কুল থেকে আসার পথে রাহিকে পিঁপড়া কামড়ায়। বাসায় আসার পর কামড়ানোর স্থানে তার মা টুথপেস্ট লাগিয়ে দেয়, তাতে রাহির জ্বালা কমে। উল্লেখিত প্রাণীটির কামড়ের ফলে কোন অ্যাসিড নিঃসৃত হয়? এটা হলো ফর্মিক। রাহির ব্যবহৃত দ্রব্যটি এটা হচ্ছে অ্যাসিড নিষ্ক্রিয় করে, দাঁত ক্ষয় রোধ করে এবং দাঁত পরিষ্কার করে, যেহেতু টুথপেস্ট। এটা হবে অ্যান্সার এখানকার। যারা পানিতে H+ উৎপন্ন করে তাদের কি বলা হয়? অ্যাসিড। যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়ে H+ তৈরি করে তাদের কি বলা হয়? দুর্বল অ্যাসিড। যেসব অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে H+ তৈরি করে তাদের কি বলা হয়? শক্তিশালী অ্যাসিড। CH3COOH এর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত কোনটি? এটা হচ্ছে COOH আবার COOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে কয়টি হাইড্রোজেন আয়ন তৈরি করে? এটা হলো 1টি। বলতা বা বিচ্ছু হুল ফোটালে জ্বালা নিবারণের জন্য কি ব্যবহার করা হয়? ভিনেগার।
ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এখানে 36 নম্বর প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে অ্যান্সারটা। বলতা বা বিচ্ছু ফুটালে জ্বালা নিবারণের জন্য কি ব্যবহার করা উচিত? এখানে কলি চুনটা হবে অ্যান্সার, এখানে ভিনেগারটা হবে না, এটা একটু ভুল আছে। মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয়? HCl। কি জাতীয় খাবার বেশি খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়? প্রোটিনযুক্ত। ফলমূল বা শাকসবজিতে কোন ধরনের অ্যাসিড থাকে? জৈব অ্যাসিড। কিসের অভাবে আমাদের শরীরে স্কার্বি রোগ হয়? ভিটামিন সি। বোরহানি বা দধিতে কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? NH4NO3। কোন অ্যাসিড থেকে অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় সার উৎপন্ন করা যায়? নাইট্রিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থেকে কোন সার উৎপাদিত হয়? অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেট জাতীয় সার উৎপাদনে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। সাধারণত জৈব অ্যাসিড সমূহ কেমন? দুর্বল অ্যাসিড। খনিজ অ্যাসিড কেমন? শক্তিশালী অ্যাসিড। কোনটি দুর্বল অ্যাসিডের উদাহরণ? CH3COOH। কোনটি শক্তিশালী অ্যাসিডের উদাহরণ? নাইট্রিক অ্যাসিড। কোনটি জৈব অ্যাসিড না হয়েও দুর্বল? এটা হলো কার্বনিক অ্যাসিড H2CO3। কোন অ্যাসিড খাওয়া যায়? CH3COOH। বলতা বা বিচ্ছুর হুলে কি থাকে? হিস্টামিন। এসকর্বিক অ্যাসিড কি? জৈব অ্যাসিড। আম ও জলপাইয়ের আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয়? অ্যাসিটিক অ্যাসিড। বেকিং সোডাকে তাপ দিলে একটি গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটির নাম কি? কার্বন ডাইঅক্সাইড। বাসাবাড়িতে আইপিএস চালাতে কি ব্যবহার করা হয়? ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সৌর বিদ্যুৎ তৈরির জন্য যে সৌর প্যানেল ব্যবহৃত হয় তাতে কোন অ্যাসিড লাগে? সালফিউরিক অ্যাসিড। ফসল উৎপাদনের জন্য যেসব অজৈব সার ব্যবহার হয় সেগুলো কি থেকে তৈরি হয়? অ্যাসিড থেকে। এখানে দেখো 8ম অধ্যায়। এখন আমরা 8 নম্বর অধ্যায়টা শুরু করব। আমাদের সম্পদ। 1 নম্বর, সবচেয়ে নরম খনিজ কোনটি? এটা হলো ট্যাল্ক। সাবসয়েল স্তরের মাটি শিলাচূর্ণে ভরপুর, খনিজ পদার্থ সমৃদ্ধ, জৈব পদার্থ সমৃদ্ধ। এটা হলো 2 এবং 3। এটা হবে অ্যান্সার। টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? তেজস্ক্রিয় পদার্থ। কোন মাটিতে ভালো ফসল জন্মে? বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, X স্তর, Y স্তর, Z স্তর। এখানে বলছে কোন স্তরে শিলাচূর্ণ থাকে? এটা হলো Z স্তরে। সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ কি? এ মাটিতে জৈব পদার্থ থাকে। নিচের কোনটি জিপসামের সংকেত? ক্যালসিয়াম সালফেট ইনটু 2 অণু পানি। মাটির কণা তৈরি হয় কোন স্তরে? হরাইজন সিতে মাটির কণা তৈরি হয়। 9 নম্বর, মাটির প্রধান খনিজ উপাদান কোনটি? ক্যালসিয়াম। সিলিকন ডাইঅক্সাইড ব্যবহার হয় কোনটিতে? রেডিও তৈরিতে।
শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? 21। সিমেন্ট ও প্লাস্টার প্যারিস তৈরিতে কাঁচামাল কোনটি? ক্যালসিয়াম সালফেট, 2 অণু পানি। প্রকৃতিতে কত রকমের খনিজ পদার্থ পাওয়া যায়? 2500। মাটির কোন স্তরে রাসায়নিক পরিবর্তন ঘটে? হরিজন সিতে। শিল্প ও কারখানায় কত ভাগ রাসায়নিক গ্যাস ব্যবহৃত হয়? 22। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? 21। কোন মাটির পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হলো কাদামাটি। মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি? ট্যানিক। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম। কয়লার মূল উপাদান কোনটি? কার্বন। মাটির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত ভাগ? 5 ভাগ। দেখো এখানে তেল গ্যাস পৃথকীকরণ, ঘনীভূত করে পৃথকীকরণ, পানি নিরোধন, তারপরে হচ্ছে বিশোধন, তারপরে এখানে হচ্ছে এক্স। তো উদ্দীপকের কোন পদার্থ প্রক্রিয়াজাতকরণের ছক দেখানো হয়েছে? গ্যাস। এক্স ধাপটি হলো নাইট্রোজেন পৃথকীকরণ, বিশুদ্ধীকরণ, ঘনীভবন। এটা হবে হচ্ছে 1 নম্বর। আবুল হোসেন প্রতি বছর তার জমিতে বেশি বেশি রাসায়নিক সার প্রয়োগ করে। একই জমিতে প্রতি বছর তিনি পাট ও পিঁয়াজ আবাদ করেন। এই অবস্থায় তার ভালো ফলন না হওয়ার কারণে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। ভালো ফলন পেতে তাকে জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে। আবুল হোসেনের জমিতে গৃহীত চাষ ব্যবস্থার জন্য নিচের কোনটি ঘটেছে? জমির উর্বরতা এবং পানি ধারণ ক্ষমতা কমেছে। মাটির কণা ও পি কিউ এখানে বৈশিষ্ট্য: পানি ধারণ ক্ষমতা কম, আঙুলের ঘষা দিলে মসৃণ অনুভূত হয়, পানি ধারণ ক্ষমতা বেশি। এবং এখানে আরও একটা আছে, আর চাষাবাদের উপযোগী।